আসসালামু আলাইকুম। কারেন্ট না থাকার কারণে আসলে আমার ডিভাইসে চার্জ না থাকার কারণে আমি ক্লাসটা তখন নিতে পারিনি। এই কারণে এই ভিডিওটা আপলোড করছি। আশা করব তোমরা একটু কষ্ট করে ভিডিওটা দেখবা অ্যান্ড এখানটায় যে ওয়ার্কগুলো তোমাদের জন্য আমি রেখে যাচ্ছি সেগুলো অবশ্যই তোমরা কমপ্লিট করবা এবং কমপ্লিট করে এটা আমাকে সাবমিট করবা। তো আমরা ওয়ার্ক পাওয়ার করছিলাম, তাই না? ওয়ার্ক এনার্জি পাওয়ার, ওয়ার্ক এনার্জি পাওয়ার। আর ম্যারাথন ক্লাসের হোমওয়ার্ক অলরেডি কে কে দিয়েছে? লাবিবা দিয়েছে আর আহ, মারিয়া দিয়েছে। এছাড়া এখনও কারো কাছ থেকে পাইনি। আশা করব সেগুলো তোমরা একটু টাইম বের করে অবশ্যই সেগুলোর অ্যান্সারগুলো দেওয়া আছে, ঠিক আছে? সেগুলো একটু আমাকে সাবমিট করবা। সো ফার্স্ট যে ম্যাথসটা আমরা এখানটা অ্যানালাইজ করতে যাচ্ছি সেই ম্যাথসটা আমি একটু তোমাদেরকে ফিগারটা একটু দিয়ে দিই। তো ফিগারটা হচ্ছে এরকম, এটা হচ্ছে গ্রাউন্ড, ঠিক আছে? গ্রাউন্ড থেকে 330 মিটার হাইটে 330 মিটার হাইটে কি আছে? 330 মিটার হাইটে একটা এরকম ইনক্লাইন্ড প্লেন আছে। সো এই ইনক্লাইন্ড প্লেনটার নাম হচ্ছে এসি। এসি এই হচ্ছে আমাদের ইনক্লাইন্ড প্লেন, ঠিক আছে? এখন এই ইনক্লাইন্ড প্লেনে একটা কার এই এ পজিশন থেকে, এটা একটা কার, সো দিস ওয়ান ইজ এ কার, এই কারটা এ পজিশন থেকে এই সি পজিশনের ডিরেকশনে সে মুভ করছে। তো ইনিশিয়ালি যখন সে এ পজিশনে ছিল তখন তার ভ্যালোসিটি ছিল 0। আর এই যে ইনক্লাইন্ড প্লেনটা আছে, ঠিক আছে? এটা আসলে কি, ডিউ টু গ্র্যাভিটেশনাল এক্সিলারেশন এই ইনক্লাইন্ড প্লেন দিয়ে সে গ্র্যাজুয়ালি এই ডাউনওয়ার্ড নেমে আসছে এবং কনসিকুয়েন্টলি অ্যাট এ টাইম এটা গ্রাউন্ড টাচ করবে, এটা আমরা বুঝতেই পারছি। সো এই কার, এটার ম্যাস দেওয়া আছে, ম্যাস অফ কার, এই কারের ম্যাস হচ্ছে 2000 কেজি, ঠিক আছে? তাহলে এই পজিশনে কারটা রেস্টে ছিল, ঠিক আছে? ওখান থেকে ধরো যে কারটাকে জাস্ট ছেড়ে দেওয়া হয়েছে ডিউ টু গ্র্যাভিটেশনাল এক্সিলারেশন, সে গ্র্যাজুয়ালি ডাউনওয়ার্ড মুভ করেছে অ্যাট এ টাইম সে গ্রাউন্ড টাচ করবে, ঠিক আছে? এই হচ্ছে মেইন জিনিস। আর এই ইনক্লাইন্ড প্লেনটা গ্রাউন্ডের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল প্রডিউস করে আছে। তাহলে ইনক্লাইন্ড প্লেনটা হচ্ছে এসি, যে এই গ্রাউন্ড, এটা হচ্ছে গ্রাউন্ড আমাদের, এই গ্রাউন্ডের সাথে এই ইনক্লাইন্ড প্লেনটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল প্রডিউস করে আছে। এখন ওরা বলতেছে গাড়িটা এখান থেকে যখন আসবে একটা টাইমে সে বি পয়েন্ট টাচ করবে, এই হচ্ছে বি পয়েন্ট। আর তারপরে সে বি থেকে সিতে এই 40 মিটার ডিস্টেন্স ট্রাভেল করবে, 40 মিটার ডিস্টেন্স সে বি থেকে সিতে ট্রাভেল করবে, ট্রাভেল করে, ঠিক আছে, এই সি পয়েন্টে এসে সেই স্টপড হয়ে যাবে। তো দেখো এ পয়েন্ট থেকে গাড়িটাকে জাস্ট ছেড়ে দেওয়া হয়েছে, সে এইখানে ডিউ টু গ্র্যাভিটেশনাল এক্সিলারেশন যেহেতু ইনক্লাইন্ড প্লেন আস্তে আস্তে গড়িয়ে গড়িয়ে সে বিতে আসবে, বি থেকে তারপরে সিতে এসে সে থেমে যাবে কারণ গ্রাউন্ড পেয়ে গেছে। এইখানটায় তার, এখানে প্লেনটা আর ইনক্লাইন্ড না, এখানে হরিজন্টাল প্লেন। সো সেক্ষেত্রে সে আর নিচের দিকে নামার তার আর কোনো সুযোগই নাই। তো সি পয়েন্টে এসে সে থেমে যাবে, এটা আমরা ধরে ফেললাম। তো এখন মেইনলি জি এর ভ্যালুটা ওরা দিয়ে দিয়েছে, জি হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এই যে স্টেমটা এখানটায় যে কোয়েশ্চেনগুলো করেছে সেই কোয়েশ্চেনগুলো আমি একটু তোমাদের লিখে দিই। তো কোয়েশ্চেনটা হচ্ছে নাম্বার সিতে কোয়েশ্চেন আছে, সো ফাইন্ড
resistive force to stop the car at C if velocity at B is 16 meter per second. If velocity at B is 16 meter per second, তাহলে বিতে ভ্যালোসিটি ওরা বলে দিচ্ছে যে 16 মিটার পার সেকেন্ড। এই 16 মিটার পার সেকেন্ড ভ্যালোসিটি নিয়ে সেই 40 মিটার ডিস্টেন্স ট্রাভেল করে গ্রাউন্ড টাচ করে স্টপড হয়ে যাবে। তাহলে সিতে স্টপড হওয়ার জন্য একটা রেসিস্টিভ ফোর্স তো কাজ করছে, যেটা তার মোশনের অপোজিট ডিরেকশনে কাজ করছে। সেই রেসিস্টিভ ফোর্সটুকু কত সেটা আমাদেরকে বের করতে হবে। তো রেসিস্টিভ ফোর্স আসলে কি? রেসিস্টিভ ফোর্স আসলে যে ফোর্স নিয়ে সে সি পয়েন্টে হিট করবে, ঠিক একই ফোর্স সি পয়েন্ট থেকে তার অপোজিট ডিরেকশনে, দ্যাট ইজ গাড়িটার উপর বা কারটার উপর সেটা অ্যাপ্লাইড হবে। তাহলে যে ফোর্স নিয়ে সে সি পয়েন্টে হিট করছে এবং স্টপড হয়ে যাচ্ছে, সেই ফোর্সটাই আসলে আমরা বের করব এবং বলবো যে এটাই অপোজিট ডিরেকশনের রেসিস্টিভ ফোর্স। তো এটা হচ্ছে সি নাম্বার। ডি নাম্বারে কোয়েশ্চেন করছে আমাদের। ডি নাম্বারের কোয়েশ্চেনটা হচ্ছে যে at A and B point of inclined plane AC, principal conservation of energy is maintained. Justify this, এটাকে জাস্টিফাই করতে বলতেছে। সো এই দুই ধরনের কোয়েশ্চেন আমাদের কাছে আছে। সো এই যে ভ্যালোসিটির কথাটা বললো 16 মিটার পার সেকেন্ড, সেটা অনলি সি পোর্শনের জন্য। আর আমাদের ডি পোর্শনের জন্য এই ভ্যালোসিটিটা কোনো কাজে দিবে না, কারণ বলেছে যে ইফ ভ্যালোসিটি ইজ 16 মিটার পার সেকেন্ড অ্যাট বি, দ্যাট ইজ এটা শুধু সি পোর্শনের জন্য এই 16 মিটার পার সেকেন্ড এই ভ্যালোসিটিটা আমরা কাজে লাগাবো। আর ম্যাস অফ দ্য কার 2000 কিলোগ্রাম দেওয়াই আছে। আর ইনক্লাইন্ড প্লেনের ম্যাক্সিমাম হাইট যে 330, দ্যাট ইজ গ্রাউন্ড থেকে ইনক্লাইন্ড প্লেনের যে টপ পজিশন সেটার হাইট হচ্ছে 330 মিটার। এটা আমাদেরকে ওরা প্রোভাইড করেছে। তো আমি জাস্ট তোমাদেরকে যেটা করব সেটা হচ্ছে প্রসেসটা আমি বলে দিচ্ছি, ঠিক আছে? ক্যালকুলেশনটা তোমাদেরকে করতে হবে এবং ক্যালকুলেশন করে আমাকে সাবমিট করতে হবে। সো দিস ওয়ান ইজ দ্য স্টেমটা একটু ভালো মতো তোমরা তুলে নিবা। তো অ্যাট ফার্স্ট আমরা সি নাম্বারে যাচ্ছি। সি নাম্বারে দেখো আমি একটু ড্রই করে দিই। সি নাম্বারে এই ছিল আমাদের ইনক্লাইন্ড প্লেন এসি, এটা হচ্ছে এসি, ঠিক আছে? এটা বি দিতে পারো এখানটায়, না বি তো এইখানটায় আছে, এটা ই দিয়ে দিলাম, ঠিক আছে? সো এই যে বি পয়েন্টে এসছে, বি পয়েন্টে গাড়িটা এখান থেকে রোল করতে করতে এই বি পয়েন্টে এসে সে রিচ করেছে। বি পয়েন্ট রিচ করার পরে এই বি পয়েন্টে তার ভ্যালোসিটি হয়ে গেছে 16 মিটার পার সেকেন্ড। সো এখান থেকে এই কারটা এই সি পয়েন্টে এসে তো সে স্টপড হবে, এটা আমরা জানি, কিন্তু বি থেকে সি পয়েন্টে আসতে তাকে একটা ডিস্টেন্স কভার করতে হচ্ছে, এটা হচ্ছে বিসি এবং এটা হচ্ছে 40 মিটার, এটাও গিভেন, ঠিক আছে? এখন মেইনলি আমাদের তো এটা স্ট্রেইট নিচের দিকে নামছে না, এটা কিন্তু ইনক্লাইন্ড প্লেনের দিকে আসছে। সো আমাদের জি এর ভ্যালু যেটা, সেটা একেবারে স্ট্রেইট নিচের দিকে ইফেক্টিভ। সো জি এর ভ্যালু যদি স্ট্রেইট নিচের দিকে ইফেক্টিভ হয়, তাহলে এর দুইটা ভেক্টর কম্পোনেন্ট, দ্যাট ইজ এর দুইটা পারপেন্ডিকুলার কম্পোনেন্ট কীরকমভাবে কাজ করবে, এই পাশে একটা থাকবে, ঠিক আছে? আর এইটার উপরে পারপেন্ডিকুলার এই পাশে আরেকটা থাকবে, ঠিক আছে? এরকমভাবে তার দুইটা কম্পোনেন্ট হবে। তো দেখো এই অ্যাঙ্গেলটা বলেছে 30 ডিগ্রি। সো এটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে
এই এসি ইনক্লাইন্ড প্লেনটা এইখানটায় 60 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে, বিকজ দিস ওয়ান ইজ পারপেন্ডিকুলার। এটা 30 হলে এটা 60 হবে, এটা সবাই জানে। তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার 60 ডিগ্রি। তাহলে এই জি, দ্যাট ইজ গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনের সাথে আমার এই ইনক্লাইন্ড প্লেনটা 60 ডিগ্রি অ্যাঙ্গেল প্রডিউস করে আছে। তাহলে ইন দিস ইনক্লাইন্ড প্লেন এই জি এর যে কম্পোনেন্ট সেটা কত হবে সেটা আমরা বের করতে পারবো। সো যার সাথে অ্যাঙ্গেল তার কোসাইন নিতে হবে। সো এই অ্যালং দিস প্লেন ভ্যালু অফ জি উইল বি জি কস 60 ডিগ্রি। সো ইন দিস প্লেন অ্যালং এসি জি এর ভ্যালু হচ্ছে জি কস 60 ডিগ্রি। সো দিস ওয়ান ইজ দ্য ভ্যালু ফর জি। তাহলে এইখানটায় ভ্যালু অফ gravitational acceleration along AC plane, ঠিক আছে, value of gravitational acceleration কত হবে? এটা হবে 9.8 cos 60 degree, that is 9.8 into half, that is 4.9 meter per second square. তাহলে এই গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনের ভ্যালুটা ধরেই আমরা এখানটায় ক্যালকুলেশনে যাব, কারণ সোজা নিচের দিকে একেবারে স্ট্রেট ডাউনওয়ার্ড জিটা ইফেক্টিভ এবং জি এর ভ্যালু হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা আমরা অলরেডি জানি। কিন্তু যখন এই স্ল্যান্ট একটা প্লেন বা ইনক্লাইন্ড একটা প্লেনের উপর দিয়ে কোনো কিছু যাবে, সেটা গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনের জন্য নিচে নেমে আসতেছে, কিন্তু ফুল যে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার এই ভ্যালু নিয়ে সে ডাউনওয়ার্ড মুভ করছে না, সে এর একটা কম্পোনেন্ট নিয়ে ডাউনওয়ার্ড মুভ করছে, এবং সেই কম্পোনেন্টটা হচ্ছে কত জি এর? সেই কম্পোনেন্টটা হচ্ছে 4.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন নিয়েই কাজ করব। এখানটায় যে অ্যাক্সিলারেশন সেটা এ না, সেটা জি, কিন্তু জি এর একটা কম্পোনেন্ট, মানে আর কি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার না, এর একটা কম্পোনেন্ট যেটা অ্যাঙ্গেল ইউজ করে আমরা বের করে ফেলেছি 4.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখানটায় ভ্যালোসিটি এখন এই বিসি পোর্শন নিয়ে আমরা কাজ করতেছি। এই বিতে ভ্যালোসিটি হচ্ছে 16 মিটার পার সেকেন্ড, সিতে ভ্যালোসিটি হয়ে যাবে তার, সিতে ভ্যালোসিটি হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, এর ভিতরে ডিস্টেন্স হচ্ছে 40 মিটার, ঠিক আছে। আর জি এর ভ্যালু এখানটায় 4.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো এটা নিয়ে আমরা একটু কাজ করব। এটা নিয়ে যদি আমরা কাজ করি, ঠিক আছে, তাহলে আমরা ইনশাল্লাহ পেয়ে যাব যে আসলে এখানটায় মানে কি রেসিস্টিভ ফোর্সটা কত, ঠিক আছে। তো আমাদের এইখানটায় ডিসপ্লেসমেন্ট দেওয়া আছে, ডিসপ্লেসমেন্টকে আমরা এস বলি, ঠিক আছে। আর ফাইনাল ভ্যালোসিটি আছে, ইনিশিয়াল ভ্যালোসিটি আছে, ঠিক আছে। ইনিশিয়াল ভ্যালোসিটিকে যদি তোমরা ইউ ধরো সেটা হচ্ছে 16, ডিসপ্লেসমেন্ট 40, আর এটা মিটার পার সেকেন্ড, এটা শুধু মিটার, আর ফাইনাল ভ্যালোসিটি ভি হচ্ছে 0, ঠিক আছে। তাহলে আমরা মেইনলি, ঠিক আছে, যে কাজটা এখানটায় করতে যাচ্ছি সেটা হচ্ছে যে এখানটায় মেইনলি যেহেতু এইখানটায় একটা ভ্যালোসিটি নিয়ে সে নিচের দিকে নামছে, সো এই ভ্যালোসিটিটা থাকার কারণে একটা ডেসিলারেশন তার লাগবে, ডেসিলারেটেড হতে হতে সে এখানটায় গিয়ে তার ভ্যালোসিটি 0 হয়ে যাবে। আবার এখানটায় আবার কিন্তু গ্র্যাভিটেশনাল এক্সিলারেশনও কি তাকে নিচের দিকে নামতে হেল্প করছে। সো গ্র্যাভিটেশনাল এক্সিলারেশন নিচের দিকে নামতে হেল্প করছে, তার এই ভ্যালোসিটিটাও তাকে নিচের দিকে নামতে হেল্প করছে, দুইটাই কিন্তু তাকে নিচের দিকে নামার জন্য হেল্প করছে, ঠিক আছে। তো আমরা এখানটায় যে ফর্মুলাটা ইউজ করব সেটা হচ্ছে ইউভি অ্যান্ড এ রিলেটেড, ঠিক আছে। সো আমরা জানি ফর্মুলা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়ালস ইউ স্কোয়ার প্লাস 2as, কিন্তু এইখানটা যেহেতু ডেসিলারেটেড হচ্ছে কারণ ফাইনাল ভ্যালোসিটি 0 হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে আমরা ইন প্লেস অফ প্লাস আমরা এখানটায় মাইনাস ইউজ করব। সো আমরা এটা এখানটায় একটু ইউজ করি, উই নো ভি স্কোয়ার ইকুয়ালস ইউ স্কোয়ার মাইনাস 2as, ঠিক আছে। তো এই যে এটা আমি এখানটায় লিখলাম, আমরা জানি যে এখানটায় ইফেক্টিভ
গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন হচ্ছে 4.9 মিটার পার সেকেন্ড স্কয়ার, বাট ডিউ টু দিস ভ্যালোসিটি, এখানে ভ্যালোসিটি 16, এখানটায় ভ্যালোসিটি 0, সো ভ্যালোসিটির জন্য তো তার একটা অ্যাক্সিলারেশন কাজ করবে, মানে ইন দিস কেস ডেসিলারেশন, সেই ডেসিলারেশনটা কতটুকু আসলে সেটা আমি বের করতে চাই। তাহলে এই ডেসিলারেশন আর এই অ্যাক্সিলারেশনের একটা কম্বাইন্ড ভ্যালু নিয়েই আমরা ফোর্সটা বের করব, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা এক্স, এই ভি তো 0, সো ইউ স্কোয়ার, সো এইখানটা 0 যদি লিখো, 0 ইকুয়ালস ইউ স্কোয়ার মাইনাস 2as, সো ইউ স্কোয়ার বাই 2s ইজ ইকুয়ালস এ, এখান থেকে আমরা পেয়ে যাব। তাহলে এই এ এর ভ্যালুটা আমরা এখান থেকে পাচ্ছি, এ এর ভ্যালু যেটাই হোক না কেন, ঠিক আছে, সেটা আমরা পেয়ে যাব। এবং এই এ এর ভ্যালু, মানে যে ভ্যালু তাকে নিচের দিকে কি ডেসিলারেটেড করছে, মানে এই রেটে তার ভ্যালোসিটিটা কি ডেসিলারেটেড হচ্ছে, কমে যাচ্ছে, ঠিক আছে? তো ডেসিলারেটেড হচ্ছে এই রেটে, তার মানে এই পাশে নিচের দিকে সে 4.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার এই ভ্যালোসিটি নিয়ে এক্সিলারেটেড হচ্ছিল, ঠিক আছে? এটা কিন্তু তাকে এইদিকে টানছে, আর সে এর এগেইনস্টে, ঠিক আছে, একটা ডেসিলারেশন অ্যাপ্লাই করছে, এবং সেই ডেসিলারেশনটা কত? ডেসিলারেশনটা হচ্ছে এই এ, ঠিক আছে, ডেসিলারেশন এ। এখন আমাদেরকে রেসিস্টিভ ফোর্স বের করতে বলতেছে, রেসিস্টিভ ফোর্স, ঠিক আছে? তো দেখো এটা 4.9, এটা ডেসিলারেটেড হচ্ছে এই ওয়েতে, ঠিক আছে? তো যদি আমরা এক্সিলারেশন ধরি, ঠিক আছে, ডেসিলারেটেড হচ্ছে এই ওয়েতে, তাহলে এক্সিলারেশন হচ্ছে কি, এক্সিলারেশনটা অপোজিট ওয়েতে, এটা হচ্ছে এক্সিলারেশনটা হচ্ছে অপোজিট ওয়েতে। এখন এক্সিলারেশন যদি অপোজিট ওয়েতে হয়, আবার এই গ্র্যাভিটেশনাল এক্সিলারেশন একেবারে স্ট্রেট নিচের দিকে কাজ করছে, ঠিক আছে? তো আসলে এইখানটায় নেট কোন এক্সিলারেশনটা এই ডিরেকশনে কাজ করছে সেটা আমাদেরকে একটু বের করতে হবে, ঠিক আছে? মানে ইফেক্টিভ এক্সিলারেশন কি এখানটায়, সেটা আমাদের জানা দরকার। তো এই পাশে যখন সে কাজ করবে, সে তখন এক্সিলারেশন উপরের দিকে কাজ করলে কি, সে এক্সিলারেটেড হবে। নিচের দিকে যদি কাজ করে তাহলে সে কি, এটাকেই আমরা মাইনাস এ লিখে এটাকে কি ডেসিলারেশন বলতে পারবো, ঠিক আছে? তো মাইনাস এ মানে ডেসিলারেশন, এই যে এইখানটা মাইনাস এর ভ্যালু হচ্ছে কি ডেসিলারেশন, বাট এখান থেকে যেহেতু আমরা ডেসিলারেশনের ফর্মুলা ইউজ করেছি, সো ডেসিলারেশন টোটালটা এসছে আমাদের কত, এটা কিন্তু আমরা যদি ডেসিলারেশন হিসেবে ধরি তাহলে এটা মাইনাস এ এর ভ্যালু। সো কিন্তু আমরা এখানটা মাইনাস ইউজ করার কারণে এখানটা মাইনাস এ আসেনি, যদি আমি প্লাসের ফর্মুলা এখানটা ইউজ করতাম তাহলে এটা হতো মাইনাস এ এর ভ্যালু, সো এই ডিরেকশনে ডেসিলারেশন, ঠিক আছে? তাহলে ডেসিলারেশনটা উপর থেকে নিচ এই ডিরেকশনে, গ্র্যাভিটেশনাল এক্সিলারেশনও কি উপর থেকে নিচে। তাহলে এই দুইটা ভ্যালু একই ডিরেকশনে যেহেতু কাজ করছে, মাইনাস এ এর ভ্যালু কিন্তু এখানটায় পজিটিভ আসবে, মাইনাস এ এর ভ্যালু কি আসবে, মাইনাস এ এর ভ্যালু এখানটায় পজিটিভ আসবে। এটা কিন্তু মাইনাস এ এরই ভ্যালু, যদি এখানে প্লাস দিতা তাহলে এটা মাইনাস এ এর ভ্যালু হতো, কিন্তু আমরা ডেসিলারেশন বুঝে আগেই নেগেটিভ সাইন দিয়েছি, সো দিস ওয়ান ইজ দ্য ভ্যালু অফ ডেসিলারেশন, এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা ডেসিলারেশনের ভ্যালু। তাহলে এই নিচের দিকে ইফেক্টিভ তোমার কি, নিচের দিকে ইফেক্টিভ তোমার যে এক্সিলারেশনটা সেটা আমরা বের করতে পারবো। দেয়ারফর ইফেক্টিভ এক্সিলারেশন, ঠিক আছে, ডেসিলারেশন ইজ নেগেটিভ এক্সিলারেশন, ঠিক আছে, একই জিনিস। সো এক্সিলারেশন ডাউনওয়ার্ড আমার আসতেছে কত, ডাউনওয়ার্ড ইফেক্টিভ এক্সিলারেশন ডাউনওয়ার্ড, সেটা এক তো জি এর ভ্যালু আছেই, আবার এখানটায় এই ডেসিলারেশনটা মিলে এটা হলো 4.9 প্লাস এটা হচ্ছে যত আসে, সো এখানে এ এর ভ্যালু যা আসে, দ্যাট ইজ ইউ স্কোয়ার বাই 2s এর যে ভ্যালুটা, সেই ভ্যালুটা আমরা এখানটায় বসিয়ে দেব। এটা হচ্ছে আমার নেট আর ইফেক্টিভ এক্সিলারেশন ডাউনওয়ার্ড। তাহলে নেট এক্সিলারেশন পেয়ে গেলাম, ঠিক আছে? তাহলে এই রেসিস্টিভ ফোর্সটা কত হবে,
মানে এখানটায় থেমে যেতে গেলে গ্রাউন্ড তার উপরে একটা ফোর্স অ্যাপ্লাই করতেছে, সেই ফোর্সটা আসলে কত, সেই ফোর্সটা আমাদেরকে বের করতে বলেছে, এবং সেটা হচ্ছে ম্যাস অফ দ্য কার ইনটু ইফেক্টিভ এক্সিলারেশন। ইফেক্টিভ এক্সিলারেশন, সো ম্যাস অফ দ্য কার 2000 কেজি দেওয়াই আছে, আর ইফেক্টিভ এক্সিলারেশন এখানটা যা আসে এখানটা বসিয়ে দিবা, এবং এটার অ্যান্সার যেটা আসবে, অ্যান্সারটা আমি একটু লিখে দিই, তোমরা ক্যালকুলেশন করে দেখবা যে অ্যান্সারটা এটা আসে কিনা। এটা হচ্ছে 16,200 নিউটন। ঠিক আছে, তাহলে এই এর যে সি পার্টটা আমরা কিন্তু এইখানটায় শেষ হয়ে যাচ্ছে। তো অ্যান্সার এটা ক্যালকুলেট করবা, এর ভ্যালু 4.9 এর সাথে অ্যাড করবা, তারপরে রেসিস্টিভ ফোর্স এফ ইকুয়ালস ম্যাস ইন্টু ইফেক্টিভ এক্সিলারেশন, সেটা করে আমাকে সাবমিট করবা। সো এইখানটা কিন্তু মাথায় রাখতে হবে, উপরের দিকে গেলে এক্সিলারেশন, নিচের দিকে গেলে ডেসিলারেশন। এখন কেউ যদি বলে যে এটা কিসের ভ্যালু ভাই, এটা ডেসিলারেশন কেন ভাই, আমরা মাইনাস ইউজ করেছি এই কারণে এটা ডেসিলারেশন। সো ডেসিলারেশনও নিচের দিকে, ঠিক আছে, আর এক্সিলারেশনও, গ্র্যাভিটেশনাল এক্সিলারেশনও নিচের দিকে, যেহেতু দুইটাই সেম ডিরেকশনে আছে। সো নেট এক্সিলারেশন আমার এখানে, এই যে ডেসিলারেশনের ভ্যালু কিন্তু পজিটিভ এসছে, ঠিক আছে। সো নেট এক্সিলারেশন হচ্ছে আমার ডাউনওয়ার্ড এটা, এবং এটা দিয়েই আমি এই এই ফোর্সটা, মানে কি এই এক্সিলারেশন ইউজ করে একটা ফোর্স দিয়ে সে গ্রাউন্ডে হিট করবে, গ্রাউন্ডও একই ফোর্স দিয়ে তাকে অপোজিট ডিরেকশনে হিট করবে, এটাই হচ্ছে কাহিনী। সো ডি নাম্বারে বলতেছে যে এইখানটায় আমার মেনটেন হচ্ছে কি না, মানে প্রিন্সিপাল কনজারভেশন অফ এনার্জি মেনটেন হচ্ছে কি না। তো এটা আমি একটু তোমাদেরকে দেখাই দিই। এটা হচ্ছে অনেকটা এরকম, আমি ইনক্লাইন প্লেনটা একটু ড্র করি। ইনক্লাইন প্লেনটা হচ্ছে এই হচ্ছে ইনক্লাইন প্লেন, এটা হচ্ছে এ, এটা সি, আর এটাকে ই নাম দিয়েছিলাম। সো এটা হচ্ছে সেই কারটা একেবারে এ পজিশনে আছে এখানটায়। সো এটার ম্যাস 2000 কেজি, এবং ইনিশিয়ালি সে রেস্টে ছিল, ইনিশিয়াল ভ্যালোসিটি হচ্ছে 0। তো সে আস্তে আস্তে এই গ্র্যাজুয়ালি এই স্ল্যান্ট আর ইনক্লাইন প্লেন দিয়ে গড়িয়ে গড়িয়ে নিচের দিকে আসছিল। সো রোলিং প্রসেসে সে ডাউনওয়ার্ড মুভ করেছে। সো অ্যাট এ টাইম সে বি টাচ করে, এবং গ্রাউন্ডের সাথে এই ইনক্লাইন যে প্লেনটা আছে সেটা অ্যাঙ্গেল ছিল 30 ডিগ্রি, ঠিক আছে। আর এই যে টোটাল এ থেকে ই, মানে টপ পয়েন্ট অফ ইনক্লাইন্ড প্লেন বা টপ পজিশন অফ ইনক্লাইন্ড প্লেন থেকে গ্রাউন্ডের যে হাইট, সেটা ছিল 330 মিটার। সো দিস হাইট ওয়াজ গিভেন অ্যাজ 330 মিটার, ঠিক আছে। বি পজিশনের জন্য যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে বি থেকে সি পর্যন্ত এই ডিস্টেন্সটুকু দেওয়া ছিল, এবং সেটা হচ্ছে 40 মিটার। এছাড়া আমাদেরকে আর কিছুই প্রোভাইড করা হয়নি, ঠিক আছে। তাহলে আমরা এ বি পোর্শনের ডিস্টেন্সও এখান থেকে বের করে ফেলতে পারবো। এ বি পোর্শনের ডিস্টেন্স কত, এ বি পোর্শনের ডিস্টেন্স বের করলে, ঠিক আছে, আমাদের কি হবে, আমরা এই এ বির ইকুইভ্যালেন্ট এই ভার্টিক্যাল হাইট কত সেটা আমরা বের করে ফেলতে পারবো, ঠিক আছে। তো এ বির ইকুইভ্যালেন্ট ভার্টিক্যাল হাইট সেটাও আমাদের দরকার হবে। তো আমরা এখানটায় যদি গ্রাউন্ডের প্যারালাল একটা লাইন ড্র করি, তাহলে বুঝতে সমস্যা হওয়ার কথা না যে এটাও 30 ডিগ্রি, ঠিক আছে। এটাও যে 30 ডিগ্রি এটা আমরা বুঝি, ঠিক আছে। তো এখন আমাকে কি বলতেছে যে এ পয়েন্টে টোটাল মেকানিক্যাল এনার্জি বি পয়েন্টে টোটাল মেকানিক্যাল এনার্জির ইকুয়াল হবে, এটা প্রুভ করে দাও। তার মানে এ পয়েন্টে পটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জির সাম, অ্যান্ড বি পয়েন্টে পটেনশিয়াল এনার্জি অ্যান্ড কাইনেটিক এনার্জির সাম দুইটাই কি ইকুয়াল হবে, সেটা আমাদেরকে প্রুভ করতে হবে। সো আমরা এ পয়েন্টে নিয়ে যদি ভাবি, এটা খুব সহজ। অ্যাট এ, সো ইনিশিয়াল ভ্যালোসিটি যেহেতু 0, কাইনেটিক এনার্জি 0, ভ্যালোসিটি 0 মানে কাইনেটিক এনার্জি 0। আর পটেনশিয়াল এনার্জি এটা বের করাও খুব সহজ। পটেনশিয়াল এনার্জি দেখো হাইট কত, পটেনশিয়াল এনার্জি আমরা mgh দিয়ে বের করি। সো এই এ পজিশনের জন্য এম হচ্ছে 2000, জি তো 9.8, এটা আনচেঞ্জ থাকবে, এটা আবার 4.9 দিয়ে এটাকে ইয়ে করো না, ঠিক আছে। সো যেহেতু ভার্টিক্যালি কাজ করতেছি, ভার্টিক্যালি ডাউনওয়ার্ড আমরা কাজ করতেছি, ঠিক আছে। এই স্ল্যান্ট ডিস্টেন্সগুলোকেও আমরা ভার্টিক্যাল ডিস্টেন্সে নিয়ে যাব। যেমন বি এর যে হাইটটা, ঠিক আছে,
তো বি এর হাইটটাও আমরা গ্রাউন্ড থেকে কত, উপর থেকে কত, এটা আমরা মেজার করে ফেলতে পারবো। ঠিক আছে? তো এই কারণে আমি এই প্যারালাল লাইনটা এখানটা একটু ড্র করে দিয়েছি। আর ইপি হচ্ছে 9.8 আর এটা হচ্ছে 330। ঠিক আছে? তো যেটা আসুক না কেন, এখানে টোটাল এনার্জি কি হবে এটা একটু ক্যালকুলেট করে ফেলবা। টোটাল এনার্জি হচ্ছে ইকে প্লাস ইপি। সো এই দুইটা অ্যাড করে যেটা হবে সেটা তোমরা এখানটায় লিখবা, কত হয় লিখবা। তারপরে বি পয়েন্টে আমরা যাচ্ছি। বি পয়েন্টের জন্য আমাদের টোটাল মেকানিক্যাল এনার্জি দরকার। সো বি পয়েন্টের জন্য টোটাল মেকানিক্যাল এনার্জি আমরা কিভাবে বের করতে পারি? সো বি পয়েন্টের জন্য আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে এটা। বি পয়েন্ট ছিল, এই হচ্ছে আমার ইনক্লাইন্ড প্লেন, এটা এ, এটা সি। সো এই হচ্ছে আমার বি পয়েন্ট। সো আমি কি করেছিলাম, আমি বি থেকে এই যেমন গ্রাউন্ডের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করেছিল, সো বি থেকে গ্রাউন্ডের প্যারালাল করে 30 ডিগ্রি অ্যাঙ্গেল আমি এখানটাও একটা ড্র করে নিলাম। এখন চিন্তা করে দেখো, এইটুক হচ্ছে বি, সি হচ্ছে 40, বিসি হচ্ছে 40। সো এই এতটুক কি এ বি কতটুকু, এইটুক যদি আমি জানি, তাহলে এই এ বির ইকুইভ্যালেন্ট ভার্টিক্যাল হাইট হবে কি এই, এর ভ্যালুটা আমি কিন্তু জেনে ফেলতে পারতাম। দ্যাট ইজ আমার এই বি ইনক্লাইন্ড প্লেনে যদি এই এ বিটা আমার জানা থাকে, তাহলে এই এ বি এর জন্য এই ভার্টিক্যাল হাইট উপর থেকে নিচে কতটুকু, দ্যাট ইজ আমি এটাকে যদি এই ধরে নিই, তাহলে এই ওর ইকুইভ্যালেন্ট ভার্টিক্যাল হাইটটা আমি পেয়ে যাব। তো এখানে যে 30 ডিগ্রি সেটা আমরা এই প্যারালাল লাইন ড্র করে বের করে ফেলেছিলাম। এখন এইখানটায় আরেকটু যদি চিন্তা করো, যে এটা ছিল আমার টোটাল এই ইনক্লাইন্ড প্লেনটা, ঠিক আছে? পুরাটাই ছিল একটা এসি, এইটা ছিল এইচ 330। তাহলে আমি যদি পুরো এসি বের করতে পারি, এখান থেকে এসি বের করা সম্ভব। দেখো এইখানটায় 30 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। সো এটা হচ্ছে অপোজিট, এটা হচ্ছে হাইপোটেনাস। সো হাইপোটেনাসের ভ্যালু আমাকে বের করতে হবে। সো সাইন দিয়ে কাজ করব। সাইন 30 ডিগ্রি কত? সাইন 30 ডিগ্রি হচ্ছে এই অপোজিট বাই হাইপোটেনাস। সো এসির ভ্যালু আমরা এইখানটায় বের করে ফেলতে পারবো। এসি হচ্ছে এইচ, সাইন 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে কি হাফ, দ্যাট ইজ টুয়াইস এইচ। টুয়াইস এইচ মানে কি 660। টুয়াইস এইচ মানে কত? 660। তাহলে এটা হচ্ছে 330 ডাবল, দ্যাট ইজ এসি হচ্ছে 330 ইন্টু 2, দ্যাট ইজ 660 মিটার। তাহলে এই এসি এই টোটাল ডিস্টেন্সটা 660। তাহলে এবি কত? এবি হচ্ছে কি এই এসি মাইনাস বিসি। দেয়ারফোর এবি হচ্ছে এই এসি মাইনাস বিসি। সো এই এসির ভ্যালু হচ্ছে 660 আর বিসির ভ্যালু হচ্ছে 20, 20 না 40। তাহলে এটা হয়ে যাবে 620 মিটার। তাহলে এবি আমরা এখন পেয়ে গেলাম। এই জায়গায় আমরা পাচ্ছি কত? 620 মিটার। তাহলে এর ইকুইভ্যালেন্ট ভার্টিক্যাল হাইট কতটুকু? এর ইকুইভ্যালেন্ট ভার্টিক্যাল হাইট দ্যাট ইজ এই আমি চাই। এই পেলেই হয়ে গেল। ঠিক আছে? তাহলে এইটা কত হবে এটা আমি একটু এখানটা মেজার করি। সো এইটা আবার ওই অপোজিট বাই হাইপোটেনাস, দ্যাট ইজ সাইন 30 ডিগ্রি। সো সাইন 30 ডিগ্রি যদি ইউজ করি আমি, ঠিক আছে? সাইন 30 ডিগ্রি ইউজ করলে এটা বের করা যাবে। সাইন 30 ডিগ্রি হচ্ছে অপোজিট এইটুক এই বাই হাইপোটেনাস হচ্ছে 620। সো এই সাইন 30 ডিগ্রি মানে হাফ, হাফ হচ্ছে এই বাই 620। সো টুয়াইস এই হচ্ছে 620, তাহলে টুয়াইস এই 620। তাহলে এই আসে আমার কত? 620-র হাফ কত? 310। তাহলে এটা আসবে আমার কত? 310। তো 310 যদি আমি এটা পেয়েই যাই, ঠিক আছে? তাহলে তো আমার আর কোনো প্রবলেম থাকারই কথা না, ঠিক আছে? তো এই 310 আমি এটা পেয়ে গেলাম। এবি হচ্ছে 300, মানে এই হচ্ছে 310, এই এতটুকু। তো এখন পুরো ফিগারের সাথে যদি আমি এটাকে কম্পেয়ার করি, এরকম পুরো ফিগারটা আমি একটু আবার ড্র করতেছি তোমাদের জন্য, যাতে বুঝতে পারো। তোমাদের এত ফিগার ড্র না করলেও হবে, জাস্ট আমি বোঝানোর জন্য এত ফিগার ড্র করি। এ সি ই। সো
এই হচ্ছে আমার বি পজিশন। এ পজিশনের জন্য অলরেডি কাইনেটিক পটেনশিয়াল এনার্জি আমার বের হয়ে গেছে। সো বি পজিশনের ইকুইভ্যালেন্ট যে ভার্টিক্যাল যে হাইটটা, এটা এখান থেকে এই পর্যন্ত হচ্ছে কত বাবা? এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 310। তাহলে টোটালটা ছিল কত? টোটালটা ছিল 330। টোটালটা ছিল 330। তাহলে এইটুক যদি 310 হয়, মানে এই পর্যন্ত যদি এইটুক 310 হয়, তাহলে নিচেরটুকু কত? নিচেরটুকু শুধু 20। নিচেরটুকু শুধু 20 হলে 310 and 20 মিলে 330 হয়। তো এখানটায় আমরা চলে আসি। সো এই হচ্ছে, আচ্ছা, এইটাকে তো আমি ই দিয়েছি, সো এই নিচেরটাকে এফ করে দিই। ঠিক আছে, কারণ দুইটা ই হয়ে যাচ্ছে না হলে। সো এইটাকে এফ করে দিলাম। সো এইখানটায় এই হচ্ছে 310 আর ইএফ, দ্যাট ইজ ই থেকে গ্রাউন্ড পর্যন্ত, এটা হচ্ছে কত? 20। তাহলে এই এখন তাহলে বি পয়েন্টে, ঠিক আছে, বি পয়েন্টের উপর থেকে হাইট হচ্ছে 310, মানে এ পজিশন থেকে এই বি পয়েন্টের হাইট হচ্ছে 310, ঠিক আছে। আর বি থেকে গ্রাউন্ড পর্যন্ত এই হাইটটা হচ্ছে কত? এই হাইটটা হচ্ছে 20। এই হাইটটা কত বাবা? এই হাইটটা হচ্ছে 20, ঠিক আছে। তাহলে এখন বি পয়েন্টে পটেনশিয়াল এনার্জি বের করবা। পটেনশিয়াল এনার্জি হচ্ছে mgh1 দিবা। সো এম এর ভ্যালু তো 2000, জি এর ভ্যালু 9.8। h1 পটেনশিয়াল এনার্জির সময় কি হাইট হচ্ছে গ্রাউন্ড থেকে বি পয়েন্টের হাইট কত? 20। সো 20 মাল্টিপ্লাই করে দিবা। তারপরে ই কে বের করবা। ই কে হচ্ছে কি হাফ mv স্কোয়ার, দ্যাট ইজ এই mgh2 লিখে ফেলবা সাথে সাথে। আর এই এম হচ্ছে 2000, জি 9.8, আর h2 হচ্ছে টপ থেকে বি পজিশনের হাইট। টপ থেকে বি পজিশনের হাইট কত? সো কাইনেটিক এনার্জির সময় টপ থেকে হাইট নিব, পটেনশিয়াল এনার্জির সময় বটম থেকে হাইট নিব। তো পটেনশিয়াল এনার্জির সময় বটম থেকে হাইট, দ্যাট ইজ গ্রাউন্ড থেকে হাইট 20 পাইছি। আর এখন টপ থেকে হাইট দেখো, এ থেকে বি পর্যন্ত হাইট, এটা হচ্ছে 310। সো এই দুইটা এনার্জি বের করবা, তারপরে টোটাল এনার্জি কত হয় সেটা বের করবা। টোটাল এনার্জি হচ্ছে ই কে প্লাস ইপি, এবং দুইটা এনার্জি অ্যাড করে তোমরা দেখবা যে এ পয়েন্টে টোটাল এনার্জির সাথে বি পয়েন্টে টোটাল এনার্জি সেম হচ্ছে কিনা। যদি সেম হয় তাহলে তোমরা বলবা যে সো অ্যাট এ অ্যান্ড বি পয়েন্ট দ্য প্রিন্সিপাল কনজারভেশন অফ এনার্জি ইজ মেনটেন্ড, ঠিক আছে। তো এখানটায় যে টোটাল যে এই এনার্জিটা, সেটা অ্যান্সার যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 6.468 ইন্টু 10⁶ জুল। এটা একটু মাথায় রেখো, ঠিক আছে বাবা। এটাই হচ্ছে অ্যান্সার। তো তোমরা দেখবা যে এই অ্যান্সার, এই তোমাদের যে টোটাল এনার্জি এখানে যেটা অ্যান্সার আসবে, এখানে যেটা অ্যান্সার আসবে সেটা এটার ইকুয়াল হয় কিনা একটু দেখবা, আর আমাকে সাবমিট করবা। তো আমি আরেকটা ম্যাথ একটু দেখাই দিই। এই দুইটা ম্যাথই দেখাবো, অন্য কিছু দেখাবো না। আরেকটা ম্যাথ হচ্ছে এই ট্যাঙ্কের, দ্যাট ইজ ওয়াটার ফিল্ড ট্যাঙ্ক। সো এটা হচ্ছে আমাদের আজকের 2 নাম্বার ম্যাথ। সো 2 নাম্বার ম্যাথে যেটা বলা হয়েছে যে একটা এই ট্যাঙ্ক আছে ওয়াটার ফিল্ড। সো সিলিন্ডার শেপ থাকে সবসময়, এগুলো ট্যাঙ্ক বা ওয়েল যেটাই বলুক না কেন, সেগুলোর শেপগুলো কি থাকে বাবা? সিলিন্ডার। সো এটা একটা ওয়াটার ফিল্ড ট্যাঙ্ক, এই ওয়াটার ফিল্ড একটা ট্যাঙ্ক, এবং এই ট্যাঙ্কটার তোমার হাইট দেওয়া আছে 7.2 মিটার, ঠিক আছে। তো এর যে ডায়ামিটার দেওয়া আছে সেটা হচ্ছে 4 মিটার। ডায়ামিটার ডি ইকুয়ালস 4 মিটার দেওয়া আছে, ঠিক আছে। তো কি করা হলো যে এটা তো ওয়াটার দিয়ে ফিল ছিল, এই পুরো ওয়াটারটাকে এমটি করার জন্য, টু এমটি দিস ট্যাঙ্ক, একটা পাম্প কিনে নিয়ে আসা হলো। সো পাম্প অফ 2.5 হর্স পাওয়ার, 2.5 হর্স পাওয়ারের একটা পাম্প আমরা এখানটায় ইউজ করছি, ইজ ইউজড টু এমটি দ্য ট্যাঙ্ক। এই ট্যাঙ্কটাকে এমটি করার জন্য এই 2.5 হর্স পাওয়ারের একটা পাম্প ইউজ করা হচ্ছে। তো তোমরা তো ক্লাস 9-10 শিখেছো 1 হর্স পাওয়ার হচ্ছে 746 ওয়াট, ঠিক আছে। সো এই রিলেশনটা একটু ইম্পর্টেন্ট, এটা একটু মনে রেখো, ঠিক আছে, কারণ অনেক সময়
টাইম বের করতে হতে পারে। সো টাইম বের করতে গেলে পাওয়ারের তো কোনো নাই, অল্টারনেটিভ নাই। সো পাওয়ারটা একেবারে বেসিক ইউনিট যেটা পাওয়ারের সেটা হচ্ছে ওয়াট। এই ওয়াটটাকে কখনো আমরা 1000 দিয়ে ডিভাইড করে কিলোওয়াট করি, আবার কখনো 746 দিয়ে ডিভাইড করে এটাকে হর্স পাওয়ারে চেঞ্জ করি। তো সি নাম্বার কোয়েশ্চেনে বলতেছে টু লিফট 10 কেজি water from the tank of a height of 6 meter, what amount of work will be done? সো এখানে হাইট মানে ডেপথ, এটা একটু তোমরা বুঝে নেওয়ার চেষ্টা করো। সো যদি এটা ডেপথ ফুলফিল যদি না থাকতো, এটা ডেপথ যদি কত হতো 6 মিটার হতো, অন দ্যাট টাইম এখান থেকে 10 কেজি ওয়াটার লিফট করতে কতটুকু কাজ করতে হতো? তাহলে ওয়ার্ক ডান ইকুয়ালস এমজিএইচ, এই ফর্মুলা তোমরা এইখানটায় অ্যাপ্লাই করবা। ওয়ার্ক ডান ডাব্লিউ ইকুয়ালস এমজিএইচ। সো 10 কেজি ওয়াটার তুলছি 9.8, কত হাইট থেকে তুলছি 6 মিটার হাইট থেকে। সো ডান। ডি নাম্বারে যেটা বলছে যে is the pump mentioned is appropriate to lift whole water in 30 minutes. সো এখন তোমাদের কাছে যে কোয়েশ্চেনটা তাদের, সেটা হচ্ছে যে এই পাম্পটা তো তোমাকে কি করা হয়েছে, সাপ্লাই করা হয়েছে। এখন তোমাকে টাইম দেওয়া হলো 30 মিনিটস। তো তোমাকে বলা হলো যে এই 30 মিনিটসে এই যে টোটাল যে ওয়াটারটা এখানটায় আছে, সে পুরো ওয়াটারটাকে লিফট করার জন্য এই পাম্পটা কি ইনাফ কিনা। ঠিক আছে? সো এই পাম্পটা ইনাফ কি না সেটা আমাদেরকে বের করতে হবে। তো এটা খুবই সহজ একটা ম্যাথস, ঠিক আছে? তো আমাদের এই যে টোটাল ওয়াটারটা লিফট করতে কতটুকু ওয়ার্ক ডান হবে সেটা যদি আমরা বের করি, এবং সেটাকে যদি 30 মিনিটসকে সেকেন্ডে কনভার্ট করে ডিভাইড করি, তাহলে আমরা জানতে পারবো যে কত হর্স পাওয়ারের পাম্প 30 মিনিটসে এটা কি করতে পারবে, এমটি করতে পারবে। তাহলে এখানটায় অ্যান্সার যেটা করবা সেটা হচ্ছে পাওয়ার বের করবা। 30 মিনিটসে এই ওয়েলটাকে যদি আমি এমটি করতে চাই, তাহলে পাওয়ার কত এক্সার্ট করতে হবে, এবং আমার এই পাম্প সেই পাওয়ারটা এক্সার্ট করতে পারতেছে কি না, বা এই পাম্পের যে পাওয়ারটা, ঠিক আছে, সেই পাওয়ারটা সে ফুললি ইউজ করলে, ঠিক আছে, দ্যাট ইজ ধরে নিলাম যে এটাই তার আউটপুট পাওয়ার। যদিও 2.5 এইচপি তার আউটপুট না, এটা আসলে তার ইনপুট। ধরলাম যে 100% কি এফিসিয়েন্সির একটা পাম্প, ঠিক আছে, তাহলে সে যত ইনপুট খাবে তত আউটপুটও সে দিবে, ঠিক আছে, সেটা ধরেই আমরা ম্যাথটা এখানটা করব। তো পাওয়ার হচ্ছে কি ওয়ার্ক ডান ডিভাইডেড বাই টাইম। এখানে টাইম তো 30 মিনিট, 30 মিনিট মানে কত সেকেন্ড, 1800 সেকেন্ড। সো 1800 সেকেন্ড, এটা আমরা একটু বের করে রাখবো। ওয়ার্ক ডান কত হচ্ছে, ওয়ার্ক ডান হচ্ছে mgh। সো এম হচ্ছে ম্যাস অফ ওয়াটার বের করে নিতে হবে 9.8, আর হাইট হচ্ছে অ্যাভারেজ হাইট। সো ডেপথ দেওয়া আছে 7.2, এটার অ্যাভারেজ হচ্ছে কত 7.2/2। সো এটা হচ্ছে অ্যাভারেজ হচ্ছে 7.2/2, পুরোটাই খালি করব, ঠিক আছে। তো এমটা একটু বের করে নিতে হবে। ওয়াটার ম্যাস হচ্ছে রো ভি, দ্যাট ইজ ভলিউম অফ ওয়াটার ইন্টু ডেন্সিটি অফ ওয়াটার। সো ভলিউম অফ ওয়াটার ইন্টু ডেন্সিটি অফ ওয়াটার, এভাবে ম্যাস বের করে নিতে হবে। তো ভলিউম অফ ওয়াটার আসলে কি, ভলিউম অফ সিলিন্ডার, দ্যাট ইজ পাই আর স্কোয়ার এইচ, আর ডেন্সিটি অফ ওয়াটার তো 1000। সো সবই আছে,
9.8 তো থাকবেই, এইটা হচ্ছে জি, আর এটা হচ্ছে 7.2/2, দ্যাট ইজ 3.6। সো 9.8 থাকলো ইন্টু 3.6 থাকলো, পাই আর স্কোয়ার এইচ, আর এর ভ্যালু বসাও, এইচ দ্যাট ইজ এইখানটায় যখন ওয়াটারের ভলিউম বের করবা তখন কিন্তু আর অ্যাভারেজ হাইট না, ওয়াটারের ভলিউম বের করার সময়, ঠিক আছে, তখন কিন্তু পুরো ট্যাঙ্কের হাইটটা ইউজ করব, এবং এখানে এইচটা অবশ্যই 7.2 হবে, এটা একটু মনে রেখো। তাহলে কত ওয়ার্ক ডান হলো সেটা বের হয়ে যাবে। এইটাকে এই 1800 সেকেন্ড দিয়ে ডিভাইড করলে আমি পাওয়ার বের করে ফেলতে পারবো। এই পাওয়ারটা দেখব যত আসে ওয়াটে আসবে, ঠিক আছে, পাওয়ারটা ওয়াটে আসলে তাকে 746 দিয়ে ডিভাইড করব, কত হর্স পাওয়ার আসতেছে সেটা দেখব, এবং এই হর্স পাওয়ারটা যদি গিভেন যে পাওয়ারটা আছে এটার চাইতে কম হয় তাহলে আমরা বলবো এই পাম্পটা এনাফ। কিন্তু এই যে হর্স পাওয়ারের যে রেজাল্টটা সেটা যদি গিভেন পাম্পের হর্স পাওয়ারের রেজাল্টের চাইতে বেশি হয় তখন আমরা বলবো নট ইনাফ, নট ইনাফ। কিন্তু এই কম হলে আমরা বলবো দিস পাম্প ইজ অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্ড ইনাফ টু এমটি দ্য ট্যাঙ্ক। ঠিক আছে, তো এই পর্যন্তই থাকলো বাবা, এগুলো অ্যান্সারগুলো বের করে, ঠিক আছে, আমাকে একটু সাবমিট করো। তো এইখানটায় যে রেজাল্টটা আছে সেটা আমি একটু বলে দিই। এখানটায় যে অ্যান্সারটা, সেই অ্যান্সারটা হচ্ছে 588 জুল, আর এখানকার অ্যান্সার হচ্ছে যে অ্যাপ্রোপ্রিয়েট। এখানকার অ্যান্সারটা হচ্ছে যে যেই পাম্পটা প্রোভাইড করা হয়েছে সেটা অ্যাপ্রোপ্রিয়েট। সো অ্যাপ্রোপ্রিয়েট মানে কি আসলে? অ্যাপ্রোপ্রিয়েট মানে হচ্ছে আমার নেসেসারি পাওয়ার যেটা রিকোয়ার্ড সেটা গিভেন পাওয়ারের চাইতে অনেক কম হবে। সো এটা রেজাল্টটা আমার এটার চাইতে কম হবে। ঠিক আছে, তো আল্লাহ হাফেজ, ভালো থেকো, দোয়া করো।